কখনো বাড়িতে গিয়ে পরিবার বাচ্চাদের সাথে নিয়ে ঈদ করছেন, রমজান করছেন? না না না, মানে 17 বছর ধরে আপনার এই রমজান বা ঈদ এই সুযোগ হয়নি? এই সুযোগ হয়েছে না। মন তো চায়। মন তো চায়, আপনার কি করবো এখন, মালিকের ওই তো দেয় না ছুটি ঈদের সময়। মানে সপ্তাহে একদিন আপনি ভিডিও কলে দেখে কথা বলতে পারেন, ঠিক আছে, বাচ্চাদের দেখতে পারেন। তো এটা তো খারাপও লাগে, কষ্ট অনেক অনেক খারাপ লাগে। প্রথম যখন আমার ছোট ছেলে বড় ছেলে হয়েছে, হ্যাঁ আমি 7 বছর পরে ডাইরেক্ট দেখছি। একগুচ্ছ পাহাড়ের মাছ দিয়ে উঁচু পথ বেয়ে আমরা যাচ্ছি ওয়াদি শামের দিকে। ওমান সীমান্ত ঘেঁষা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের দুর্গম এলাকাগুলোর মধ্যে অন্যতম এটি। কোথাও কোথাও পাথুরে পাহাড় 5 থেকে 600 মিটার উঁচু। তার বুক চিরেই কিছুদিন আগে হয়েছে পাকা সড়ক, যানবাহনের চলাচল সেখানে খুব একটা নেই। সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশের মধ্যে এই এলাকাটি পারস্য উপসাগরের সাথে উপকূল রেখায় সংযুক্ত। প্রদেশের রাজধানীর নামও ফুজাইরা। লোকালয় থেকে বেশ দূরের এসব পাহাড়ি এলাকাতে এখন বহু বাংলাদেশির বসবাস। স্থানীয় ভাষায় মাজরা কর্মী তারা। বলতে গেলে বনবাসের মতো পাহাড়বাসের নিঃসঙ্গ জীবন তাদের। পাহাড়ে ফসল ফলান তারা, লালন পালন করেন ভেড়া, গরু, দুম্বা, হাঁস, মুরগি সহ নানা জাতের প্রাণী, পশু, পাখি। স্থানীয় বনেদি বাসিন্দাদের পরিত্যক্ত জমি পাহাড়কে কঠোর শ্রম ঘামে এভাবেই শস্য শ্যামলা করে তুলেছেন তারা। দূরপ্রবাসের এই বাংলাদেশি কৃষিকর্মীদের হাতে রুক্ষ অনেক পাহাড়ই এখন 2-3 ফসলি হয়ে উঠেছে। আরবের দুর্গম এই পাহাড় সজীবকারী বাংলাদেশি কর্মীদের জীবন প্রবাহ কিন্তু এখনও ধূসর। দেশ, পরিবার, লোকালয় থেকে বিচ্ছিন্ন এসব মানুষ যেন মুক্ত থেকেও বন্দি নিঃসঙ্গ জীবনে। সবচেয়ে বড় যে কষ্টটি তা হল যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় কাছাকাছি মোবাইল টাওয়ার নেই, তাই চাইলেও পরিবার, পরিজন কিংবা কারো সাথে যোগাযোগ করতে পারেন না মাজরা কর্মী বাংলাদেশিরা। আমরা যে ডিউটির শেষে রাত্রে আসি, এই জায়গায় একজন বয়, এই জায়গায় একজন বসে, ওই ফোন বাংলাদেশে যে ফোন করি আমরা তো ওই জায়গায় আমরা নিচে দাও ফোনের কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে? তো আমরা এখানে রাত্রে খাওয়া দাওয়া করে এই জায়গায় আসি, একজন এই জায়গায় বসে, একজন এই জায়গায়। মোবাইল নেটওয়ার্ক পেতে তাদের অনেককেই উঁচু পাহাড়ে হেঁটে উঠতে হয়, নানা কসরত করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। এই জায়গায় তো নেটের সমস্যা, আপনার নেটওয়ার্কে লাইন দিতেছে না। আমরা সবাই প্রবাসে বাংলাদেশিদের নানা রকমের গল্প জানি। বাংলাদেশিরা মরুভূমি, সাগর এরকমের শস্য খেতে কাজ করছে। এবার পাহাড়ে যে সকল বাংলাদেশি আছেন এবং এই আরবের পাহাড়ে যারা বিভিন্ন রকমের শস্য ফলাচ্ছেন, পশু পাখি পালন করছেন, তাদের গল্প মোশাররফ ভাই আছেন আমার সাথে। মোশাররফ ভাই কোন এলাকার বাংলাদেশের? আমরা কুমিল্লা বামনপাড়া থানা, বড়চুং বামনপাড়া থানা। ওকে দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাইরে বাংলাদেশি যারা কাজ করেন তারা নানা রকমের কাজ করেন এবং তাদের কাজের বৈচিত্র্য, তাদের কাজের পরিশ্রম, কঠোর শারীরিক কসরত এসব মিলিয়ে নতুন নতুন গল্প তৈরি হয়। আজকে মোশাররফ ভাইয়ের গল্প বলবো, চলুন আমরা শুনি তার গল্প। আমরা 17 বছর হয়ে গেছে এই পাহাড় ভিতরে আছি, যাওয়ার কোনো এদিক যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার যদি নামাজের লেগে যাইতে হয় সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ি, আর বাকি উক্ত নিজেই পড়ন লাগে। এই জায়গায় মসজিদের কোনো ব্যবস্থা নাই। তো সপ্তাহে একদিন যাই মালিকের ঘরে গিয়ে, সে ওই জায়গায় খানা টানা খাইয়া আবার মালিকা লই আসে। বাড়িতে কে কে আছে? বাড়িতে তো মা বাপ, ভাই বোন, তারপর আপনার দাদি দাদা সবাই আছে ইনশাল্লাহ। বিয়ে করেন নাই? বিয়ে করছি, ছেলে বাচ্চা আছে। কত বড়? বাচ্চা আছে 3 জন, ছেলে 3 জন আছে আর ওয়াইফ। বাচ্চা কত বড়? বাচ্চা একটা 10 বছরের, আর একটা 6 বছরের, আর একটা হলো 5 মাস হয়েছে। দিন আগে বাড়িতে গেছেন আপনি? বাড়িতে গেছি এই তো আপনার জানুয়ারিতে, এই যে 24 সালের জানুয়ারিতে গেছিলাম বাড়িতে।
কতদিন পর পর যান বাড়িতে? তো 3 বছর পর পর বাড়িতে যাওয়া পরে সারাদিন মেহনত করে রাত্রে আইসা এই জায়গায় বসে আবার ফোনের লাগে আপনার চেষ্টা করতে হয়। ফোন অনেক সময় কানেক্ট হয় না, অনেক সময় হয় ভিডিও কলের কোনো লাইন নাই, বাস অডিও কলের কোনো লাইন আছে, অডিও কলের। মানে চেষ্টা করলে পরে শহরে যাওয়া ছাড়া আপনি ভিডিও কলে কথা বলতে? ঠিক আছে, শুক্রবারের দিন হয়তো বা জানা, ওই শুক্রবারের দিনে যাই মালিকের ঘরে, ওই জায়গায় ওয়াইফাই কুদুর পাইলে আপনার ফোন দেওয়া যায়। আর নইলে এন কোনো ভিডিও কলের কোনো লাইন নাই। মানে সপ্তাহে একদিন আপনি ভিডিও কলে দেখে কথা বলতে পারেন, ঠিক আছে, বাচ্চাদের দেখতে পারেন। এটা তো খারাপও লাগে, কষ্ট অনেক খারাপ লাগে। প্রথম যখন আমার ছোট ছেলে বড় ছেলে হয়েছে, হ্যাঁ আমি 7 বছর পরে ডাইরেক্ট দেখছি। খাওয়া দাওয়ার যে সকল বাজার সদাই এগুলো কিভাবে আপনারা পান? এগুলো আপনার মাস শেষের প্রতি মাসের 1 তারিখ খানা লইয়া আসি, টমাটার, তারপরে আপনার চাউল, ডাল সব কিছু আপনার এক মাসে একবার আপনার বাজারে যাই সেটা কিনা আনি, আবার আরেক মাসের পরের মাসের আবার 1 তারিখে এইভাবে যাই। কখনো বাড়িতে গিয়ে পরিবার বাচ্চাদের সাথে নিয়ে ঈদ করছেন, রমজান করছেন? না। মানে 17 বছর ধরে আপনার এই রমজান বা ঈদ এই সুযোগ হয়নি? এই সুযোগ হয়েছে না। মন তো চায় আপনার কি করবো, এখন মালিকের ওই তো দেয় না ছুটি ঈদের সময়, পরে যাইস এই করে একটু বাহানা করে। এখন বেতন কত পান? বেতন এখন 1300 টাকা বেতন দেয়। আর কি বাড়তি কোনো সুবিধা আছে? বাড়তি কোনো তার ওভার টাইম নাই, কিছু নাই, বাস এইগুলো লিয়ে চলতে হয়। খানা দানা যায় 700 টাকা, ও আপনার 900 টাকা, 800 টাকা বাসে। যখন এখানে আসছিলেন তখন বয়স কত ছিল? বয়স ছিল আপনার 26, 25 বা 26 এরকম। 1-2 দিন নয়, বছরের পর বছর পাহাড়ের এই দুঃসহ দিন পার করছেন বাংলাদেশি কর্মীরা। দেশে পরিবারের মুখ চেয়ে তাদের কোনো আক্ষেপ অভিযোগ নেই। প্রতিদিন একইভাবে সকাল দুপুর সন্ধ্যা চলে যায়। মাঝে মধ্যে দূরের ফুজাইরা শহরে থাকা বাংলাদেশিদের কেউ পরিবার নিয়ে আসেন তাদের সাথে দেখা কিংবা গল্প করতে। তারাই সহানুভূতি জানিয়ে টুকটাক খাবারও দিয়ে যান এই পাহাড়ে। এই যে পাহাড়ে ফসল ফলানো, গবাদি পশু লালন পালন, এটা কিন্তু সহজ কাজ নয়। গরমে যখন তাপমাত্রা 50-55 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন ভেজা কাপড় পরে বাইরে বের হতে হয় আমাদের এই কর্মী ভাইদের। খাবার এবং ব্যবহার করার পানি আগুনের মতো গরম হয়ে থাকে। আবার শীতকালে পাহাড়ের কোল ঘেঁষা ঘরগুলোতে হাড় কাঁপানো শীত লাগে। নিয়মিত বসবাস দূরে থাক, এখানে অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করতে গিয়েও কারো পক্ষে 1-2 দিন টিকে থাকা মুশকিল। এর মধ্যেই পরম যত্নে আরবীয় মালিকদের শস্য ক্ষেত খামার দেখে রাখছেন আমাদের বাংলাদেশি ভাইরা। বহুত কষ্টের কাম ভাই। এখানে যে এত বড় বড় পাহাড় আছে, পাহাড়ের উপরে যাইতে হয়, তার বকরিগুলো নিয়ে আসতে হয়। বকরি বাচ্চা অনেক সময় বাচ্চা রাখি আসে, বাচ্চা নিয়ে আসতে হয়, বাচ্চা টোকাইতে হয়, কিদের বাচ্চা কোন জায়গার বাচ্চা পড়ে রয়েছে। এবার কুত্তা আছে অনেকগুলা, বড় বড় কুত্তা আছে, এগুলো থেকে বাচ্চাকে নিয়ে আসতে হয়। বহুত কাম ভাই, বহুত পরিশ্রমের কাজ। আর এখানে যে স্যালারি দেয়, স্যালারি তো আমাদের হইতেছে না। এখন কি করবো, আমরা তো গরিব মানুষ, এখানে পড়ে রয়েছি। কোথায় বাড়ি? কুমিল্লা। আচ্ছা, কি কাজ এখানে করতে হয় আপনাকে? এখানে আছে আপনার বকরি ছাগল আপনার কাজ করি আর কি। গরু আছে, আপনার দুম্বা আছে, জরিফা হাসিস আছে, আপনার ওগুলো কাটতে হয়। বকরি মানে কাজ ভ্যারাইটি কাজ আর কি। সারাদিন কি ব্যস্ত থাকতে হয়? সারাদিন বলতে কি সকাল 6টার থেকে 11টা রাতে কাজ করতে হয়। আর কতদিন ধরে আপনি কাজ করতেছেন এখানে? তো আমার 15-16 বছর চলে। তো আপনার হলো এখানে যে বেতন পান বা যে অবস্থা, সেটা দিয়ে কি কষ্ট হয়তো হইব? বেতন আর কয়টিয়া স্যালারি এখন কি করা যাবে। আগে আসছিল আপনার 1000, আস্তে আস্তে একটু বাড়াইছে আর কি, চলে না। দেশের সরকার যদি আমরা দেখতো একটু, তাইলে তার আমাদের এই সমস্যা হয় না। 1200 কি 800-1000 টাকা বেতন নিয়ে দিই, এগুলো মানুষের চলতে বহুত কষ্ট না। বিদেশ মানুষে অবহেলার কারণে মনে করে দেশও গেল কাজ নাই, এই জন্য এই জায়গা তৈরি রয়েছে আর কি। পাহাড়ের এসব খামারে বাংলাদেশিদের সাথে কিছু পাকিস্তানি মিশরীয় কর্মীও আছেন, কিন্তু কষ্ট পরিশ্রমে বাংলাদেশিরাই সবার আগে এগিয়ে। স্থানীয়দের কাছে তাই প্রিয় তারা। এই যে কুমিল্লার মোশাররফ জীবনের মূল্যবান 1.5 যুগ কাটিয়ে দিলেন আরবের দুর্গম পাহাড়ে,
কঠোর শ্রম দিতে গিয়ে যার হাতে পায়ে কড়া পড়ে গেছে, দেশ গ্রামে তার কিন্তু পাকা দালান বাড়ি হয়নি। তিনি নতুন মোটরসাইকেল কেনেননি, কোনো বিলাসিতা করার সাধ্যও তার হয়নি। বহু বছর পরিবার, স্ত্রী, সন্তানদের সাথে ঈদ কিংবা রোজাও করতে পারেননি। তার একটাই কাজ, যা বন্ধ হয়ে গেলে পরিবার না খেয়ে থাকবে। বাবাও জানে ওই জায়গায় আমরা যে পাহাড়ের আছে, তো ছেলে মেয়ে অপেক্ষা থাকে ফোনের জন্য, সারাদিনের কষ্টের অপেক্ষা থাকে, দিয়ে আমরা রাত হইলে আমরা ফোন করবো। তো এই কোনো সময় নেট থাকে, কোনো সময় নেট থাকে না, তো বাড়িতে আবার অপেক্ষা থাকে, টেনশন থাকে। এই কি কষ্ট লাগে, খারাপ লাগে। প্রচুর যখন আমরা নেট পাই না ওই জায়গায় আপনার খারাপ লাগে। আমরা যারা দেশের বাইরে পরিবার পরিজনের জন্য পড়ে আছি, আমাদের যারা প্রবাসী ভাই, এই মোশাররফ তার উদাহরণ হতে পারেন। অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, লেবার কর্মী বিদেশে থাকে, কিন্তু একটা মানুষ তার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেন তা সচক্ষে দেখলাম। এই যে সংযুক্ত আরব আমিরাতের ফুজিয়ারায় একটি পাহাড়ের মধ্যে এরকম একটি খামারে আমাদের বাংলাদেশি ভাই মোশাররফ জীবিকা নির্বাহ করছেন। শুরুতে তার বেতন ছিল মাত্র 500 দিরহাম, এখন 17 বছর পর সেই বেতন হয়েছে 1300 দিরহাম। খেয়ে নানা রকমের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে সে থেকে 700-800 দিরহাম প্রতি মাসে সঞ্চয় করতে পারেন এবং তা থেকে পরিবারের কাছে 20,000 টাকা পাঠান। কিন্তু তার যে মনের কষ্ট, তার যে দুঃখ, সেটি বোধ করে আমাদের অনেকের চোখে পানি এনে দিবে। আমাদের বাংলাদেশের অনেক ভাই, অনেক মানুষ এরকমের প্রবাসী থেকে তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারকে পালছেন, পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করছেন। আমরা তাদের জন্য সবসময় দোয়া করব, শুভকামনা রাখব। আজকে আমাদের সামনে যে মোশাররফ ভাই বসে আছেন, নিশ্চয়ই তার এই পরিশ্রম তার জীবনে সফলতা এনে দিবে, তার সন্তানদের মুখে হাসি ফোটাবে এবং আমরা এই মানুষটির সেই ভবিষ্যৎ স্বাচ্ছন্দ্য সুখ কামনা করবো। আপনারা সবাই ভালো থাকবেন। প্রবাস থেকে আমরা এই দুনিয়ার গল্প বলছি, এই দুনিয়ার গল্পে হয়তোবা আবারও এরকমের একটি দুঃসাহসিক গল্প কিংবা সুখ দুঃখের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এ পর্যন্ত আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।